জিও ইউটিউব সৃজনে নতুনের অঙ্গীকার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ঢাকা এবং ঢাকার বাইরে থেকে যেখান থেকে আমার এই ভিডিওটি ক্লিক করে তোমরা দেখছো, তোমাদের সবাইকে জিও ইউটিউবের পক্ষ থেকে স্বাগতম। প্রিয় বন্ধুরা, আমি আজকে তোমাদের সামনে আবারও হাজির হয়েছি বাংলা সাহিত্য নবম-দশম শ্রেণী পর্ব 2 নিয়ে। নতুন আরেকটি কবিতা নিয়ে ধারাবাহিক পর্ব চলছে। নতুন কবিতা পল্লী জননী, কবি জসিমউদ্দিন। দ্বিতীয় পর্বে আমরা আরো 8টি লাইন এখানে নিয়ে এসেছি। তাহলে চলো আমরা আর ভূমিকা না করে দ্বিতীয় পর্বে সরাসরি আমরা কবিতার মধ্যে প্রবেশ করি। কবি কি বলেন? ছোট করে ঘর বেড়ার ফাঁকেতে আসিছে শীতের বায়ু, শিয়রে বসিয়া মনে মনে মাতা গনিছে ছেলের আয়ু। এখানে কবি বলছেন ছোট কুঁড়ে ঘর, অর্থাৎ আমরা প্রথম পর্বে দেখেছি যে একটা রাত জাগছে মা তার অসুস্থ সন্তানের শিয়রের পাশে বসে, এবং সেখানে সেই অন্ধকার রাতের বর্ণনা দেওয়া হয়েছে এবং রাতের যে পারিবেশিক একটা চিত্র, অর্থাৎ সেখানে যে বাতাসের দুর্গন্ধ আসছে এবং ঘরের পাশ থেকে মশকের গান, মশার ভন ভন গান শোনা যাচ্ছে। একটা মানে অসুস্থ পরিবেশের চিত্র সেখানে তুলে ধরা হয়েছিল। তা এখন এখানে এই তার যে ঘর, কোন ঘরে তার অসুস্থ সন্তানকে নিয়ে মা রাত জাগছেন, একটা মানসিক কষ্ট নিয়ে অসুস্থ ছেলের অবস্থা যে মা সহ্য করতে পারে না, সেই মা কিভাবে রাত কাটায় তার একটা ঘরের ভিতরে কি চিত্র সেটা এখানে উঠে আসছে। ছোট কুঁড়ে ঘর। কুঁড়ে ঘর আমরা জানি সাধারণত যে বাঁশ খড় শন দিয়ে গ্রামে যে দোচালা, একচালা, দোচালা, চৌচালা ঘর তৈরি করা হয়, সেই ধরনের ঘরকে কুঁড়ে ঘর বলে। তো ছোট কুঁড়ে ঘর মানে ছোট্ট, একেবারে মা এবং ছেলে কোনো রকমে সেই ঘরের ভিতরে আশ্রয় লাভ করে এমন একটা ছোট্ট কুঁড়ে ঘর, বাঁশ খড় পাতা দিয়ে তৈরি করা। সেই ঘরে বর্ণনা দিচ্ছে বেড়ার ফাঁকেতে আসিছে শীতের বায়ু, অর্থাৎ বেড়া যে সেই বেড়া পাটকাঠি শোলার বেড়া, ফাঁকেতে এমনভাবে বেড়া দেওয়া হয় যে তার ফাঁক দিয়ে বাতাস ঢুকতে পারে, ফাঁক দিয়ে আলো বাতাস ঢুকতে পারে, দৃষ্টিশক্তি বাইরে চলে যায় এমন বেড়া। সেই বেড়ার ফাঁকেতে ফাঁকা ফাঁকা জায়গা দিয়ে আসছে শীতের বায়ু। সময়টা ছিল শীতকাল। সেই শীতকালের যে ঠান্ডা বাতাস, সেই শীতের হাওয়া সেই বেড়ার ফাঁক দিয়ে ঘরের ভিতরে, কুঁড়ে ঘরের ভিতরে ঢুকছে শীতের রাত। শিয়রে বসিয়া মনে মনে মাতা গনিছে ছেলের আয়ু। শিয়রে বসিয়া মানে অসুস্থ সন্তানের মাথার কাছে বসে এই মা মনে মনে কল্পনায় গনিছে ছেলের আয়ু, মানে ছেলের আয়ু, ছেলে আর কতদিন বাঁচবে, কতক্ষণ বাঁচবে, এই ছেলের আয়ু, সময়কাল, সময়টা যেন গুনছেন এই মা। তার ভিতরে এক ধরনের শঙ্কা জেগে উঠছে যে তার সে অসুস্থ সন্তানটা, ছেলেটা কতক্ষণ বাঁচবেন, কতদিন বাঁচবে, এরকম একটা আশঙ্কা শঙ্কা মায়ের মনে মনে এই হৃদয়ে এটা জেগে উঠছে। ঠিক এমন একটি সময় ছেলে কয়, মানে ছেলে মাকে বলছে, মারে কত রাত আছে, কখন সকাল হবে। মায়ের কাছে মাকে সম্বোধন করে জিজ্ঞেস করছে যে কত রাত আছে, কত রাত যে হয়েছে সেটারও এখানে কোনো সেই তথ্যটা দেওয়া হয় নাই, কিন্তু ছেলেটা জিজ্ঞেস করছে, মায়ের কাছে জানতে চাচ্ছে যে কত রাত আছে, কখন সকাল হবে, রাত শেষ হয় না কেন, সকাল হয় না কেন, ভালো যে লাগে না এমনি করিয়া কেবা শুয়ে থাকে কবে। ছেলের কথা, ছেলের মানসিক অবস্থা তুলে ধরেছে যে ভালো যে লাগে না। ছেলে বলছে আমার তো ভালো লাগছে না, আমার তো কোনো কিছুতেই আনন্দ পাচ্ছে না, এমনি করিয়া কে বা শুয়ে থাকে কবে। আমার মতো করে এমনি করে রাতের পর রাত এভাবে অসুস্থ হয়ে পড়ে থাকে, শুয়ে থাকে, কে কবে এভাবে শুয়ে থাকে। ছেলের একটা জিজ্ঞাসা। ছেলের জবাবে মা বলছে, মা কয় বাছারে চুপটি করিয়া ঘুমতো একটি বার। ছেলে রেগে কয় ঘুম যে আসে না, কি করিব আমি তার। মা যখন জিজ্ঞেস করলো যে বাছারে, বাবা, বাছারে মানে সন্তানকে সম্বোধন করা একটা শব্দ, বাছারে, বাবা, প্রিয় বৎস, হে ছেলে, চুপটি করিয়া ঘুমতো একটি বার। মায়ের মনে এমনি অনেক কষ্ট, মায়ের যে মনোবেদনা, মনোকষ্ট তো আছেই,
তার মধ্যে ছেলে এই সমস্ত কথা যদি আবার বলে, মায়ের কষ্ট আরো দ্বিগুণ বেড়ে যায়। সেজন্য মা তাকে আদর মাখা সোহাগ দিয়ে সম্বোধন করে বলছে যে চুপটি কর, চুপটি করিয়া, মানে এখন চুপ কর, আর কথা বলবি নে, চুপ করে ঘুমোতে একটিবার, একটা ঘুম দে যেন সকাল হয়ে যায়। মায়ের মনের কথা ছেলে রেগে কয়, মায়ের কথা এবার ছেলে রেগে যায়, উষ্মা ভরে রাগত স্বরে বলে, ঘুম যে আসে না, কি করবে আমি তা? তুমি তো বলছো চুপটি করে ঘুমোতে একটিবার, কিন্তু আমার তো ঘুম আসে না, সেটা তো তুমি বুঝছো না। ঘুম যে আসে না সেটা আমি কি করব? এটা ছেলে মায়ের কাছে আবার তার মায়ের জবাবে বলছে। এখানে একটি বানান খেয়াল করবে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা। আমাদের এখানে যে কবিতায় কি শব্দটা ব্যবহার করেছেন, এই কিটা আসলে এই লাইনে যে প্রশ্নবোধক বাক্য হিসাবে কয় ঋষিকের কি হয় না, এখানে কয় দীর্ঘ ইকারে কি হয়। তো এটা যারা বইটা সম্পাদনা করে পাঠ্যভুক্ত অন্তর্ভুক্ত করেছেন তাদের প্রতি অনুরোধ থাকবে যে পরবর্তীতে যদি বানান সংস্কারটা করা হয় তাহলে এখানে কয় দীর্ঘ ইকারে কি দিলে সঠিক বানানটা আমরা জানতে পারবো এবং শিক্ষার্থীদেরকেও বুঝাতে সক্ষম হব। ঘুম যে আসে না, কি করিব আমি তার, এখানে কয় দীর্ঘ ইকার কি হবে? পাণ্ডুর গালে চুমো খায় মাতা, পাণ্ডুর গালে মানে অসুস্থ ছেলের চেহারা রক্তশূন্য হয়ে গেছে, পাণ্ডুর চেহারা ফ্যাকাশে হয়ে গেছে, ফ্যাকাশে রক্তশূন্য যে গাল, এমন একটি গালকে বলা হচ্ছে পাণ্ডুর, সেই পাণ্ডুর গালে চুমো খায় মাতা। অবশ্যই ছেলে যখন এই কথা বলে যে ঘুম যে আসে না, কি করবে আমি তার, ছেলের এই রাগত স্বরে এরকম একটি জবাব শুনে তখন মা সেই অসুস্থ ছেলের পাণ্ডুর গালে রক্তশূন্য ফ্যাকাশে চেহারায় চুমা খায়, আদর দেয়, সারা গায়ে দেয় হাত, সারা গায়ে হাত বুলিয়ে দেয়। মানে অসুস্থ ছেলের এই যে এমন কথা শুনে মা তাকে আদর করতে থাকে, সোহাগ করতে থাকেন। পারে যদি বুকে যত স্নেহ আছে ঢেলে দেয় তারই সাথ, অর্থাৎ পাশাপাশি মা যেমন তার গালে চুমো খায় এবং তার সারা গায়ে হাত বুলিয়ে দেয়, সঙ্গে সঙ্গে আরো যদি পারেন তিনি কি করেন যে বুকের ভিতরে যত স্নেহ আছে, মা মমতা আছে, সোহাগ আছে, সব ঢেলে দেয় তারই সাথে। কিসের সাথে? এই যে হাতের সঙ্গে হাত বুলিয়ে দিচ্ছে, চুমো দিচ্ছে, চুমো এবং হাত বুলিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে যেন হৃদয়ের বুকের ভিতরে যত স্নেহ মা মমতা আছে সব যেন উজাড় করে ঢেলে দেয় তার সঙ্গে, যেন তার সন্তান মায়ের আদর পেয়ে একটু চুপ করে শান্ত হয় এবং ঘুমাবার চেষ্টা করে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই 8টি লাইনে দেখতে পেলাম যে একটা কুড়ে ঘরের মধ্যে মা আর ছেলের মধ্যে সংলাপ আকারে কথা বলা হচ্ছে এবং সংলাপের মধ্যে দিয়ে ছেলের মানসিক অবস্থা এবং মায়ের মানসিক অবস্থাটা উঠে আসছে। আমরা জানি যে ইনভার্টেড কমা, উদ্ধৃত কমা দিয়ে যে কথাটা আটকানো হয়েছে এগুলো হলো সংলাপ, এবং সংলাপ আকারে মা এবং ছেলের মধ্যে যে কথোপকথন হচ্ছিল সেই কথোপকথনের মধ্যে দিয়ে মা এবং ছেলের ভিতরে যে মা মমতা, ভালোবাসা, একজন আরেকজনের প্রতি আকর্ষণ, আদর স্নেহ, মা মমতা যে অনিবার্য আকর্ষণ, সেটা এই চিত্রের মধ্যে দিয়ে উঠে এসেছে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, পর্ব 2 এর আলোচনা এখানেই শেষ এবং পরবর্তী পর্ব 3 নম্বর পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।